হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেন সারা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের শুধু ভারতবর্ষ নয়, প্রতিবেশী যে দেশগুলো আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, এই সমস্ত দেশেও আমরা দেখছি যে হৃদরোগের প্রবণতা ক্রমাগত বাড়ছে। আমরা তো আমাদের দেশে যেটা দেখতে পাচ্ছি যে এখন আর হৃদরোগের জন্য বয়সের কোনো ব্যারিয়ার নেই। একেবারে ছোট বাচ্চা থেকে বুড়ো মানুষ সকলেরই কিন্তু হৃদরোগের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আন্ডার 20তেও হার্ট অ্যাটাকের কেস হচ্ছে। সো কেন বাড়ছে এত হৃদরোগ, চারপাশে কেন এত হৃদরোগের সম্ভাবনা? আমরা দেখতে পাচ্ছি যে সেলিব্রিটি হোক বা আম আদমি, প্রত্যেকেই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে হসপিটালাইজেশনে যেতে হচ্ছে, অনেকের ক্ষেত্রে হসপিটালাইজেশনে না গেলেও দেখা যাচ্ছে যে বাড়িতে থেকেও ট্রিটমেন্ট চলছে বা তাদের ক্ষেত্রে সেই সমস্যা রয়েছে। অর্থাৎ কিনা হৃদরোগ বলতে আমরা হাইপার টেনশন থেকে আরম্ভ করে অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে সেইগুলোর কথা আলোচনা করছি। তো কেন অল্প বয়সেও কেন দেখা যাচ্ছে যে রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে? সেক্ষেত্রে হয়তো হসপিটালাইজেশনের দরকার হচ্ছে না, বাড়িতে থেকে চিকিৎসা চলছে। বাট পরিস্থিতি যদি জটিল হচ্ছে তাহলে এক হচ্ছে মেডিসিনাল কস্ট এবং হসপিটালাইজেশনের কস্ট দুই বাড়ছে। তো চলুন আমরা সরাসরি জেনে নিই কারণগুলো কি। আপনারা তো জানেন প্রত্যেক মঙ্গলবার আমাদের চ্যানেলে আসছে হৃৎপিণ্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। তো আজকের আলোচনা কেন বাড়ছে হৃদরোগের এত প্রবণতা। বয়স কোনো ফ্যাক্টর হচ্ছে না, সোশ্যাল স্ট্যাটাস কোনো ফ্যাক্টর হচ্ছে না, যে কোনো মানুষ যে কোনো সময় আক্রান্ত হচ্ছেন হৃদরোগে। প্রকৃত কারণটা কি আজকে আমরা অনুসন্ধান করব। কারণ হিসাবে এক নম্বর কারণ আমরা যেটা বলবো, রান্নার তেল। এখন আমরা রান্নাঘরে যে তেল ব্যবহার করি সেক্ষেত্রে সাদা তেলেরই দেখছি আমরা ব্যবহার বেশি। অর্থাৎ কিনা বিভিন্ন তৈলবীজ থেকে উৎপাদিত তেল এবং সর্ষের তেলের ব্যবহার কম, ঘিয়ের ব্যবহার কম। সো বন্ধুরা, এই তেলগুলোর মধ্যে কি কোনো বিপদ লুকিয়ে আছে যেটা আমরা ডেইলি ডায়েটের মাধ্যমে ইনটেক করছি? একদমই তাই। আমরা আমাদের চ্যানেলে আগেও সচেতন করেছি, যারা সেই সব তেলের ভিডিও দেখেননি সেগুলো আই বাটনে লিঙ্ক দেওয়া হচ্ছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। অ্যাকচুয়ালি এই তেলগুলোর সমস্যা কোথায়? না, সমস্যা হচ্ছে আমরা জানি যে আমাদের কিছু এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডস লাগে এবং সেগুলো হচ্ছে ওমেগা 3 এবং ওমেগা 6। এখন এই ওমেগা 6 এবং ওমেগা 3 একটা নির্দিষ্ট রেশিওয়ে আমাদের গ্রহণ করার কথা। এই রেশিওটা সবসময় ওমেগা 6 এবং ওমেগা 3 6:1 হওয়ার কথা। তার জায়গায় যে সাদা তেল আমরা বলছি, প্রচলিত যে সাদা তেল যেগুলো বিজ্ঞাপনে আপনারা দেখে থাকেন, সেখানে ওমেগা 6 আর ওমেগা 3 রেশিও হচ্ছে 60:1, যা একই সাথে আমাদের হৃদরোগের প্রবণতা বাড়াচ্ছে, আবার আমাদেরকে ডায়াবেটিক প্রবণ করে তুলছে। সব বুঝতে পারছেন, রান্নার তেল হলো মেজর সমস্যা এবং এই জায়গাটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি এই সমস্যা কিন্তু আরো দীর্ঘতর হবে। এরপর যে সমস্যার কথা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের এখন একটা সোশ্যাল স্ট্যাটাস হয়ে গেছে ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করা, এবং বাড়িতে বাড়িতে অফিসে অফিসে সব জায়গায় ওয়াটার পিউরিফায়ারের জল ছাড়া আমরা কোনো জল পান করি না। এবং সেখানে দেখবেন আপনাকে বলা হবে যে এই জলের টিডিএস এত এবং আপনার যে জল আপনি পান করছেন তার টিডিএস এত, এই টিডিএস এর জল পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বন্ধুরা, আমাদের দেশে মোটামুটি যে টিডিএস লেভেলে জল পাওয়া যায় সেটা প্রায় 300-র কাছাকাছি, এবং হচ্ছে এখানে টোটাল ডিজলভ যে সলিড পার্টিকেলস আছে সেটাকে হিসেব করা হয় এবং WHO বলছে যে 300 টিডিএস এর জল কিন্তু আমাদের জন্য সেফ। তা সত্ত্বেও আমরা এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর চিকনা চুকনা কথায় ভুলে বাড়িতে অফিসে সব জায়গায় ওয়াটার পিউরিফায়ার লাগাচ্ছি। এবং এখন চলছে যেগুলো সেগুলো হচ্ছে আরও টেকনোলজি। আরও টেকনোলজি হচ্ছে রিভার্স অসমোসিস। তার ফলে কি হচ্ছে না, আপনি যে জলটা পান করছেন তার থেকে কিন্তু মিনারেল পার্টগুলো সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে। সোডিয়াম বাদ যাক, সমস্যা কিছু নেই, কিন্তু আপনার কার্ডিয়াক মাসেলের জন্য পটাশিয়াম ভীষণ দরকার, সেই গুরুত্বপূর্ণ পটাশিয়াম বাদ চলে যাচ্ছে। আপনার শরীরের জন্য ভীষণ দরকার ক্যালসিয়াম, তা বাদ চলে যাচ্ছে। ম্যাগনেসিয়াম দরকার, বাদ চলে যাচ্ছে। কপার দরকার, বাদ চলে যাচ্ছে। তাহলে মিনারেলের মধ্যে যাবতীয় যা আছে সবকিছুকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে বুঝতে পারছেন সমস্যা আমাদের বাড়ছে বই কমছে না। সো আরও টেকনোলজি দিয়ে যেটা নিয়ে আসা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার, সেই ওয়াটার পিউরিফায়ারে কিন্তু বিপদ সবসময় আছে। তাই আমি সকলকে বলবো যে আপনারা সচেতন হয়ে যান, না হলে কিন্তু আগামী দিনে সমস্যা আরও বাড়তেই থাকবে। এরপর যে জায়গাটা আমি আপনাদেরকে বলবো দ্যাট ইজ লাইফস্টাইল। আজকাল আমাদের লাইফস্টাইল খুব বদলে গেছে। আমরা সারাদিন একটা প্রবল ব্যস্ততার মধ্যে থাকি, রাতে ঘুমোই না ঠিক করে, রাত্রেও আমরা বহুক্ষণ সময় ধরে মোবাইল ফোন ইউজ করছি, ল্যাপটপ ইউজ করছি, টিভি দেখছি, অনস্ক্রিন থাকার একটা প্রবণতা বেড়ে গেছে এবং সেখান থেকে ইনসমনিয়া চলে আসছে। আর সাথে সাথে হচ্ছে কি আমাদের লাইফের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। আমরা সকাল থেকে উঠে রাত অবধি ভীষণ রকম দৌড়ঝাঁপ করি
এর ফলে হয় কি না, আপনার শরীর পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না, আর এই বিশ্রাম না পাওয়ার কারণে হচ্ছে কি যে কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রবণতা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আপনার হৃৎপিণ্ডের সুস্থতার জন্য একান্ত আবশ্যক। নেক্সট যে ফ্যাক্টরের কথা বলবো সেটা হলো জেনেটিক ফ্যাক্টর। আপনার পারিবারিক হিস্ট্রিতে যদি আপনার হৃদরোগের কোনো রকম সম্ভাবনা থেকে থাকে, আপনাকে কিন্তু 20 বছরের আগে থেকেই সচেতন হতে হবে। মাঝে মাঝে লিপিড প্রোফাইল টেস্ট করাতে হবে, সেটা বছরে একবার হলেও করাতে হবে। ব্লাড সুগার লেভেল চেক করাতে হবে। এই যে ব্যাপারগুলো, এবং সম্ভব হলে যদি কোনো রকম কমপ্লিকেশন বোঝেন, ইসিজি করান, ইকো করান, এবং দেখে নিন যে আপনার হৃৎপিণ্ড ঠিকঠাকভাবে ফাংশন করছে কিনা। কারণ এই সচেতনতাগুলো ভীষণ রকম দরকার। কারণ আমরা জানি যে প্রিভেনশন একটা সবসময় দরকার, এবং সেটাই হচ্ছে সব থেকে সঠিক পদ্ধতি। নেক্সট যে জায়গাটার কথা আমরা বলবো সেটা হচ্ছে আপনার ফুড হ্যাবিটস। ডায়েটারি প্যাটার্নের মধ্যে এখন আমরা করেছি কি, বিভিন্ন রকম প্রসেস ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোকে এত ইনটেক করতে শুরু করেছি যে আমাদের বডিতে সল্ট ইনটেক বেড়ে যাচ্ছে। আর আমরা সবাই জানি যে সোডিয়াম যদি বেশি মাত্রায় নেওয়া হয় সেটা আমাদের হৃৎপিণ্ডের জন্য ভীষণ রকম ক্ষতিকারক। তো আমাদের ব্যাপারটা এখন হয়ে গেছে জ্ঞানপাপীর মতো, আমরা সব জেনে শুনেও সেই বিষগুলো ক্রমাগত ইনটেক করতে থাকছি। সো দেখুন, রান্নার তেল থেকে শুরু করে আমাদের এই যে প্রসেস ফুডের কথা আমি বলছি সেগুলো, এবং আমি যে ওয়াটার পিউরিফায়ারের কথা বলছি, সব কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানির চক্কর। এরাই কিন্তু বন্ধু বেশে আবার হসপিটাল বানাচ্ছে, নার্সিংহোম বানাচ্ছে, যেখানে আপনি অসুস্থ হয়ে গিয়ে অ্যাডমিট হবেন। সো গোটা প্ল্যানটা কিন্তু ছকা আছে। বুঝলে আপনার ভালো, না বুঝলে আমার কিছু বলার নেই। নেক্সট যে পয়েন্টের দিকে আমি এবার আসবো সেটা হচ্ছে যে মুখের স্বাস্থ্য, ওরাল ক্যাভিটি। আপনারা কি জানেন যে দাঁতের সাথে হৃৎপিণ্ডের ভীষণ রকম একটা সম্পর্ক আছে, এবং আপনার দাঁতের সুস্থতা, আপনার মাড়ির সুস্থতা, আপনার মুখের ভেতরের পরিবেশের সুস্থতা যদি ঠিকঠাকভাবে বজায় রাখতে না পারেন, আপনাকে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজে ভুগতেই হবে। মজাটা কি না, আপনারা বলবেন দাঁতের সঙ্গে হার্ট কিভাবে রিলেটেড? মজা হচ্ছে আমাদের মাড়ি এবং দাঁত, এগুলোতে যখন কোনো জীবাণু সংক্রমণ করছে, বিশেষ করে জিঞ্জিভাইটিস জাতীয় যে সমস্যা আছে, সেক্ষেত্রে জীবাণুগুলো শুধু ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেই জীবাণুগুলো কিন্তু আপনার ব্লাড ফ্লোতে চলে আসে, এবং ব্লাড ফ্লোতে আসার পর এরা সরাসরি অ্যাটাক করবে আপনার হৃৎপিণ্ডে, এবং সেখানে হৃৎপিণ্ডের ভালভগুলোর চরমতম ক্ষতি ঘটাবে। এমনকি ব্লাড ক্লট তৈরিতে এরা সক্ষম, সেটা আপনার হৃৎপিণ্ডেই হোক, মস্তিষ্কেই হোক। তো আপনার দাঁতের স্বাস্থ্য বা মুখের স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রবণতা কিন্তু ভীষণ রকম বেড়ে যাবে। আমি যে জায়গাটা আপনাদেরকে বলছি সেটা নিশ্চয়ই আপনারা ভীষণভাবে বুঝতে পারছেন। এই সার্বিক যে সুস্থতার জায়গাগুলো আমি বললাম, সেগুলো যদি আপনারা মেনটেন করেন, তাহলে কিন্তু খুব সহজেই হৃদরোগের প্রবণতা থামানো যায়, এবং আমরা সত্যি সত্যি একটা হৃদরোগবিহীন কমিউনিটি তৈরি করতে পারি। সো আসুন না, আমরা সকলে মিলে চেষ্টা করি সমাজকে আরো সুস্থ করার জন্য। আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে জানিয়ে দেওয়া, আপনাদের দায়িত্ব এবার এটা প্রচুরভাবে শেয়ার করা, যাতে সত্যি সত্যি আমরা হৃদরোগবিহীন এবং সুস্থ হৃৎপিণ্ড দিয়ে হৃদয়ের সাথে হৃদয়ের একটা সম্পর্ক তৈরি করে সুস্থভাবে সমাজে বাঁচতে থাকি। সো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভিডিও শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।